অদৃশ্য আর্তনাদ, এক গ্রামের বিভীষিকাময় অধ্যায়। সেটা ছিল প্রায় 15 বছর আগের কথা, যখন আমি কলেজে পড়তাম। ছুটির সময় প্রায়ই গ্রামের বাড়িতে যেতাম। আমাদের গ্রামটা ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে। চারদিকে শুধু সবুজ ধানক্ষেত আর ছোট ছোট জঙ্গল। শান্ত নিরিবিলি পরিবেশ। রাতের বেলায় ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো আওয়াজ শোনা যেত না। কিন্তু সেই শান্ত গ্রামের গভীরে লুকিয়ে ছিল এক বীভৎস ইতিহাস, যা আমার জীবনের সবকিছু উল্টপালট করে দিয়েছিল। সেই ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়েছিল ছোটবেলার বন্ধু রাজুর সঙ্গে। রাজু আমার থেকে বছরখানেকের ছোট ছিল, কিন্তু ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল অটুট। আমরা একসঙ্গে পুকুরে মাছ ধরতাম, আম বাগানে লুকোচুরি খেলতাম, আর রাতের বেলায় গ্রামের মেঠো পথে তারা দেখতাম। রাজুর পরিবার ছিল গ্রামের জমিদার বাড়ি লাগোয়া এক ছোট কুটিরে। জমিদার বাড়ির প্রতি আমার একটা অদ্ভুত আকর্ষণ ছিল। যদিও বাড়িটা অনেক দিন ধরেই পরিত্যক্ত ছিল, তবুও তার ভেতরের রহস্যময়তা আমাকে টানত। লোকমুখে শোনা যেত জমিদার বংশের শেষ পুরুষ নাকি ওই বাড়িতে এক বীভৎস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এরপর থেকেই বাড়িটা অভিশপ্ত বলে পরিচিতি লাভ করে। গ্রামের কেউ দিনের বেলায়ও সেদিকে পা বাড়াতে সাহস পেত না, আর রাতের বেলায় তো প্রশ্নই আসে না। কিন্তু আমার আর রাজুর কৌতূহল ছিল অফুরন্ত। প্রায়ই আমরা জমিদার বাড়ির কাছে গিয়ে গা ছমছমে গল্প করতাম, আর নিজেদের মধ্যে বাজি ধরতাম কে কতক্ষণ ওই বাড়ির কাছে থাকতে পারে। একদিন রাজু হঠাৎ করেই উদাস হয়ে গেল। ওর চোখে একটা অদ্ভুত ভয় আর অস্থিরতা লক্ষ্য করলাম। আমি অনেক জিজ্ঞাসা করলাম, কিন্তু ও কিছু বলতে চাইল না। শুধু বলল, জানিস, ওই বাড়িতে কিছু একটা আছে যা আমাদের ভালো না। ওর কথা শুনে আমি প্রথমে হেসেছিলাম, কিন্তু পরে ওর মুখ দেখে আমারও কেমন যেন ভয় করতে শুরু করলো। এরপর থেকেই রাজুর পরিবর্তন হতে থাকল। সে রাতে ঘুমাতে পারত না, ঘুমের মধ্যে চিৎকার করে উঠত। তার শরীর শুকিয়ে যেতে লাগল, চোখের নিচে কালি পড়ে গেল। মা বাবা ডাক্তার দেখালেন, কিন্তু ডাক্তার কোনো শারীরিক অসুস্থতা খুঁজে পেলেন না। রাজুর মা তো জ্যোতিষীও দেখালেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। একদিন রাতে রাজু আমার বাড়িতে এসে খুব অস্থিরভাবে বলল, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, ওরা আমাকে শেষ করে দেবে। আমি ওকে জড়িয়ে ধরলাম। ও কাঁপতে কাঁপতে বলল, প্রতি রাতে ওরা আসে, আমার ঘুমিয়ে থাকা অবস্থায় আমার কানে ফিসফিস করে কিছু বলে। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি ওরা আমাকে ডাকছে, ওদের সাথে নিয়ে যেতে চাইছে। ওর কথা শুনে আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি ওর হাত ধরে বললাম, কে আসছে রে, কারা তোকে ডাকছে? রাজু ভয়ে কুঁকড়ে গিয়ে বলল, ওরা, জমিদার বাড়ির লোকগুলো, ওরা আমার নাম ধরে ডাকছে। মনে হচ্ছে ওরা আমাকে ওদের একজন করে ফেলবে। আমি ওর কথা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু ওর চোখে মুখে যে আতঙ্ক ছিল তা মিথ্যে হতে পারে না। আমি ওকে শান্ত করার চেষ্টা করলাম, চল আমরা বাবা মাকে বলি। রাজু আঁতকে উঠল, না, ওরা জানতে পারলে ওরা আরও রেগে যাবে। ওরা বলছে আমাকে নাকি ওদের গোপন রহস্যের অংশীদার বানাবে। এরপর রাজু আরও কিছু আবোল তাবোল কথা বলতে লাগলো, যা আমার বোঝার বাইরে ছিল। সেদিন রাতে রাজু আমার ঘরেই ঘুমিয়েছিল। আমি ওর পাশে সারা রাত জেগে বসেছিলাম। ভোর হওয়ার আগেই রাজু হঠাৎ করে ঘুম থেকে লাফিয়ে উঠল। তার চোখ দুটো ঘোলাটে, শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সে ফিসফিস করে বলল, ওরা এসেছে, ওদের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে গেল। আমরা ডাক্তার ডাকলাম, কিন্তু ডাক্তার এসে বললেন রাজুর পালস খুবই দুর্বল, মনে হচ্ছে ভেতরে ভেতরে কোনো অজানা রোগ তাকে শেষ করে দিচ্ছে। 3 দিন পর রাজু মারা গেল। ওর মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি রাজুর মৃত্যু মেনে নিতে পারছিলাম না। ওর শেষ কথাগুলো আমার কানে বাজছিল। আমি সিদ্ধান্ত নিলাম রাজুর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করবই। রাজুর মৃত্যুর পর আমার মনে একটা গভীর ক্ষত তৈরি হয়েছিল। ওর শেষ কথাগুলো, ওর ভয়ার্ত চোখ, সব আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে ও শুধু একটা সাধারণ রোগে মারা গেছে। ওর কথা মতো জমিদার বাড়ির রহস্যই ওর মৃত্যুর কারণ, কিন্তু কিভাবে? আমি গ্রামের প্রবীণদের সাথে কথা বলতে শুরু করলাম। প্রথমে কেউ কিছু বলতে চাইল না, সবাই ভয় পাচ্ছিল।
কিন্তু যখন আমি রাজুর কথা বললাম তখন একজন বৃদ্ধা যার বয়স প্রায় ৮০-র কাছাকাছি আমাকে একটা অদ্ভুত গল্প শোনালেন। তিনি বললেন, অনেক বছর আগে জমিদার বাড়ির এক মেয়ের সাথে গ্রামের এক সাধারণ ছেলের প্রেম হয়েছিল। জমিদার এতে রাজি ছিলেন না, তাই তিনি মেয়েটাকে বাড়ির একটা গুপ্ত কক্ষে আটকে রেখেছিলেন। ছেলেটা লুকিয়ে মেয়েটার সাথে দেখা করতে আসত। একদিন জমিদার জেনে গেলেন এবং দুজনকেই হত্যা করলেন। তাদের আত্মারা নাকি আজও ওই বাড়িতে ঘুরে বেড়ায়। যারা তাদের সম্পর্কে জানতে চায় তাদের ওপর নাকি তারা ভর করে। রাজু হয়তো তাদের সম্পর্কে কিছু জেনে গিয়েছিল। বৃদ্ধার কথা শুনে আমার গা শিউরে উঠল। আমি বুঝতে পারলাম রাজুর কথাগুলো নিছকই প্রলাপ ছিল না, সে সত্যিই কোনো অদৃশ্য শক্তির শিকার হয়েছিল। আমার মনে একটা দৃঢ় সংকল্প জন্মালো, আমি ওই জমিদার বাড়ির রহস্য ভেদ করবই। একদিন রাতে আমি একা জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। আমার হাতে একটা টর্চ লাইট আর একটা ছোট ব্যাগ, তাতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। যখন বাড়ির কাছাকাছি পৌঁছলাম তখন আমার বুকের ভেতর থুকপুক করছিল। চারদিকে নীরবতা, শুধু বাতাস আর শুকনো পাতার শব্দ। মনে হচ্ছিল যেন শত শত চোখ আমাকে দেখছে। সদর দরজাটা ভাঙা ছিল। আমি আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। ভেতরের বাতাস ছিল ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে, ধুলো আর মাকড়সার জালে সব কিছু ঢাকা। টর্চের আলোয় আমি এগোতে লাগলাম। প্রতিটি পদক্ষেপেই আমার মনে হচ্ছিল কেউ যেন আমার পেছন পেছন হাঁটছে। আমি সাবধানে বাড়ির প্রতিটি কক্ষ ঘুরে দেখতে লাগলাম। জীর্ণ আসবাবপত্র, ভাঙা কাচের জানালা আর দেয়ালের ফাটলগুলো যেন অতীতের বিভীষিকাময় গল্প বলছিল। হঠাৎ আমি একটা কক্ষের দিকে লক্ষ্য করলাম, যেটা অন্য কক্ষগুলো থেকে ভিন্ন ছিল। কক্ষটা ছিল সম্পূর্ণ অন্ধকার, এমনকি টর্চের আলো যেন সেখানে প্রবেশ করতে পারছিল না। মনে হলো কক্ষের ভেতরটা যেন অন্য একটা মাত্রা। আমার ভেতরে একটা অদ্ভুত টান অনুভব করলাম। আমি ভয়ে ভয়ে কক্ষের ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার সাথে সাথেই একটা হিমশীতল বাতাস আমার শরীর ভেদ করে গেল। আমি টর্চ লাইটটা অন করলাম, কিন্তু আলোর কোনো প্রতিফলন হলো না। মনে হলো যেন আলোটা কক্ষের ভেতরেই শোষিত হয়ে যাচ্ছে। হঠাৎ আমার কানে একটা ফিসফিস শব্দ এলো। মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। শব্দটা খুব দুর্বল ছিল, কিন্তু আমার মনে হলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম, কিন্তু আমার পা যেন আটকে গিয়েছিল। আমি নড়াচড়া করতে পারছিলাম না। শব্দটা আরও স্পষ্ট হতে লাগলো, যেন কেউ আমার কানের কাছে এসে কথা বলছে। আমি স্পষ্ট শুনতে পেলাম, আর কিছুক্ষণের মধ্যেই সে আসবে, সে তোকে খুঁজছে। আমার সারা শরীর অবশ হয়ে গেল। কে আসবে? কে আমাকে খুঁজছে? হঠাৎ আমি পেছনে একটা ছায়া দেখলাম। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বের হলো না। ছায়াটা আরও কাছে এলো। আমি দেখতে পেলাম সে একটা মানুষের আকৃতির, কিন্তু তার কোনো মুখ ছিল না, শুধু দুটো জ্বলন্ত চোখ। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা বুকের ভেতর থেকে লাফিয়ে বের হয়ে আসবে। হঠাৎ আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। আমার পাশে মা বাবা উদ্বিগ্ন মুখে বসে আছেন। আমি কিছুই বলতে পারছিলাম না, শুধু আমার চোখে একটা ভয়াবহ দৃশ্য ভাসছিল। সেই ছায়া, সেই জ্বলন্ত চোখ। ডাক্তার জানালেন আমার উচ্চ মাত্রায় জ্বর হয়েছিল এবং আমি প্রায় ৩ দিন ধরে অজ্ঞান ছিলাম। আমার মা বাবা আমাকে আর জমিদার বাড়ির দিকে যেতে দেননি, কিন্তু সেই রাতের ঘটনাটা আমার মনে গেঁথে গিয়েছিল। আমি আর কখনো গ্রামের বাড়িতে যাইনি। আজও সেই ছায়া আর জ্বলন্ত চোখ আমাকে তাড়া করে বেড়ায়। আমি বুঝতে পারিনি সেই ছায়া কে ছিল বা সে আমাকে কেন খুঁজছিল, কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত, জমিদার বাড়ির অভিশাপ আজও জীবিত, এবং যারা তার মুখোমুখি হয় তাদের জীবনটা আর স্বাভাবিক থাকে না। হয়তো রাজুও সেই অভিশাপেরই শিকার হয়েছিল, আর আমি তো আজও সেই অদৃশ্য আর্তনাদের সাক্ষী হয়ে বেঁচে আছি, যে আর্তনাদ আজও আমার কানে বাজে।